অর্ধনগ্ন হয়ে উজানায় বিছানায় উবু হয়ে শুয়ে আছে গভীর ঘুমে মগ্ন। তার পরনে কেবল একটা ট্রাউজার, উন্মুক্ত সুঠাম পিঠে আর চওড়া বুক বিছানার চাদরের সাথে লেপ্টে আছে। ঠিক তখনই এক ক্ষীণ গোঙালির শব্দ তার কাঁচা ঘুমাটা ভেঙে গেল। আধো ঘুমে স্পষ্ট কান্নার আওয়াজ পেয়ে উজান অভ্যাসবশত নিজের পাশে হাত বাড়ালো, কিন্তু সেখানে মোয়ের কোনো অস্তিত্ব মিলল না। ধরপর করে চোখ মেলে আর পাশে তাকাতেই উজানের ঘুম এক নিমিষে উধাও। সে তাড়াহুড়ি করে বিছানায় উঠে বসলো। দেখলো মৌ বিছানায় একদম পায়ের কাছে জড়সড় হয়ে নিচু স্বরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বউয়ের এই অবস্থা দেখে উজান আর স্থির থাকতে পারল না। সে বিছানায় বেয়ে উদ্গ্রীব হয়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। কিছু কি হয়েছে, তোমার খুব কষ্ট হচ্ছে? উজান অত্যন্ত চিহ্নিত মুখে মৌয়ের কপালে হাত দিয়ে তাপমাত্রা চেক করলো। না, জ্বর এখনো অনেকটাই কম, গা আগের মতোই পুড়ছে না। জ্বর কমার কারণে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বটে, কিন্তু মৌয়ের বোর কোনো এভাবে কাচ্ছে তা সে কিছুতেই মেলাতে পারছে না। উজান যেই না সান্ত্বনা দেওয়ার জন্য অবাক হাত বাড়াতে গেল, অমনি মৌ এক ঝটকায় তার হাত ছড়িয়ে দিল। ভেজা চোখে এক তীব্র রাগী দৃষ্টি হেনে কর্কশ গলায় বলে উঠল, টাচ করবেন না আমায়, অসভ্য পুরুষ। মৌয়ের মুখে হুট করে এমন কতমা শুনে উজান চৌধুরী খানিকটা ঘাবড়ে গেল, কিন্তু পরক্ষণে গত রাতের সমস্ত উন্মাদনার কথা মনে পড়তে তার ঠোঁটের কোণে এক চিলেতে দুষ্ট হাসি খেয়ে গেল। সে কিছুটা মৌয়ের দিকে ঝুঁকে এসে তার কানের কাছে ফিসফিসে আওড়ালো, ওকে অসভ্য হয়ে না হয় টাচ করবো। তার এই রসিকতা শুনে মৌয়ের ভেতরে রাগ যেন এক লহমায় তার লেগুনে জ্বলে উঠলো। সে রাগে ফুঁসতে ফুঁসতে নিজের ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে উজানের শক্ত বুকের উপর ধুমধাম কিল বসাতে শুরু করলো। উজান সেই কিলে বাধা দিল না, বরং পরম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, রিল্যাক্স পিচ্ছি। পিচ্ছি, বলো না কেন কাঁদছো, কেন এভাবে? আই গেস তুমি আমাকে আবার পাওয়ার জন্য কাঁদছো। আই এম রাইট। আচ্ছা, এর জন্য কেউ কাঁদে নাকি? তোমাকে একটা ডাক দিলেই তো সব প্রবলেম সলভ হয়ে যেত। মৌ দাঁতে দাঁত চেপে চেঁচিয়ে উঠলো, চুপ করুন বেহাইয়া পুরুষ। শুধুমাত্র আপনার জন্য, আপনার ওই পেশাচিত্র কাণ্ডের জন্য আমি এখন ঠিকঠাক মতো উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না। এই নিয়ে পাঁচবার চেষ্টা করলাম, আর প্রতিবারই পা কেঁপে বিছানায় পড়ে যাচ্ছি। শরীরে বিন্দুমাত্র জোর পাচ্ছি না আমি। মোয়ের এই অস্বীকারোক্তি শোনা মাত্র উজান এক লাফ বিছানা থেকে নিচে নেমে এলো। কোনো কিছু না ভেবে সে খুশিতে নিজের মনে ধুম্বা চলে বলতে বলতেই কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিল। উজানের এই পাগলামি দেখে মোয়ের মুখে রং মুহূর্তে পাল্টে গেল। রাগে আর লজ্জায় সে স্তব্ধ হয়ে ভাবলো, মেয়েটা তার বিপদের কথা বলেছে আর সেই লোকটার খুশিতে ড্যান্স করেছে। কিছুক্ষণ কোমর দুলিয়ে নাচ করার পর উজান আবার ময়ের একদম কাছাকাছি ঝুঁকে এলো। তার দুই গালে হাত রেখে গাঢ় স্বরে বলল, লাভ ইউ বউ উম্মা। কি যে এখানকার গুড নিউজ দিলে তুমি আমায়। এটা আপনার কাছে গুড নিউজ মনে হচ্ছে? বউ নিজের কোমরে দু হাত চেপে ধরে ঝামটাটা দিল। আমি সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, আর আপনি খুশিতে নাচতেন। অবভিয়াসলি মাই লাভ। কাল রাতে তো আপনাকে বারবার বললাম যে মিসেস চৌধুরী, আপনার এই শরীর এত স্ট্রেস নিতে পারবে না, কিন্তু আপনি কি আমার কথা শুনলেন? উল্টো পেতনির মতো খাটা দিয়ে আমার উস্কানি দিলেন। তা যাই হোক, শেষমেশে তো আমারই লাভ হলো। রাগে তবুও আপনি বারণ করলেন, আমি একটু আধটু শুনতাম। এখন থেকে আর কোনো এক্সকিউজ দিতে কাজ হবে না। উজান চৌধুরী যখন তখন তার এই স্পেশাল ডিশ টেস্ট করতেই করবে। মৌ আর এক সাহায্য করতে না পেরে বিছানা থেকে বালিশটা তুলে সজোরে ছুঁড়ে মারলো উজানের দিকে, কিন্তু উজানের তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে হাসি মুখে বালিশটা লুফে নিল। মৌ এবার নিজের রাগ গজগজ করতে করতে উঠে দাঁড়ালো উজান পা দুটো থাপ্পড় মারার জন্য, কিন্তু বিছানা থেকে পা বাড়াতে তার অবশ পা দুটো আচমকায় চমকে গেল। সে যেই না ভারসাম্য হারিয়ে মেঝেতে পড়ে যেতে হবে, অমনি উজান তড়িৎ গতিতে এগিয়ে এসে নিজের চওড়া দুহাত তাকে আগলে নিল। সে অত্যন্ত যত্ন সহকারে মৌকে আবারও বিছানার কিনারায় বসিয়ে দিল। তারপর নিজের হাত দুটো মৌয়ের মুখের সামনে বাড়িয়ে দিয়ে সশব্দে হেসে উঠল, নিন ম্যাডাম, এবারেই হাত দুটো কামড়ে আপনার সব রাগ মিটিয়ে নিন। শরীরে তার শক্তিও অবশিষ্ট নেই, তবুও আমার সাথে লাগতে আসবেন। এই জন্যই তো বারবার বলেছিলাম আগে সুস্থ হয়ে নিন। এখন দেখলেন তো, বড়দের কথা না শুনলে কি অবর্ষণ দশা হয়। চুপ করুন নির্লজ্জ পুরুষ, আপনার জন্য আমার আজ এই অবস্থা। রাতে আকাম করার জন্য উস্কানি দিলে তুমি আবার এখন আমার দিকে আগুন তুলছো, বদমেয়ে। লোকটার মুখে একটু আধু আটকায় না। সে রাগে দুঃখে আবারও বিছানা থেকে জোর করে উঠে দাঁড়ালো। এই ইবলিশটার সাথে সে আর এক বিন্দু কথা বলবে না। সে অনেক কষ্টে নিজের কাঁপতে থাকা
পায়ে গুটি গুটি পদক্ষেপে রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে এগিয়ে গেল। উজান পেছনে থেকে তাকিয়ে চিৎকার করে উঠল, শাশুড়ি, মেয়ে শাওয়ার নেওয়ার জন্য অন্তত জামাগুলো তো সাথে নিয়ে যাও, নাকি পিছু পিছু আমাকে ওয়াশরুমে যেতে বলেছো? কিন্তু কে শোনে কার কথা? বউ পেছনে আর এক মুহূর্তের জন্য না তাকিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে গট গট করে রুম থেকে চলে গেল। মনে মনে শুধু উজানের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। এই মানুষটা কেন সবসময় তাকে এমন চমক লজ্জায় সাগরে ফেলে দেয় কে জানে। বিকেলে হালকা রোদে বাড়ির উঠোনে ছায়াযুক্ত একটা বড় গাছের নিচে চেয়ার পেতে বসে আছে উজান আর তন্ময়। দুজনের সামনে ল্যাপটপ, অতি গম্ভীর মুখে তারা কেসের কোনো এক গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে কাজ করছে। আর তাদের ঠিক পাশেই মাদুর পেটে বসে আছে বাড়ির বাকি সবাই, মৌ, মেহের, ইফাত, দাদি, রোকেয়া বেগম, মৌয়ের মা এবং চাচি। মা আর চাচি মিলে অত্যন্ত যত্নে মৌ আর মেহেরের মাথায় তেল দিয়ে বিলীন কেটে দিচ্ছে। আর সেই দৃশ্য একদম চোখের পলক না ফেলেই অধীর আগ্রহে গিলেছে ইফাত। আসলে সামনে বসা নিজের নতুন বউ মেহেরের এই সেবা পাওয়ার মুহূর্তটি দেখায় তার মূল লক্ষণ। উজান কাজের ফাঁকে 2-3 বার ইফাতকে ডাক দিয়ে তাদের পাশে বসতে বলেছিল, কিন্তু সে কানেই তোলেনি। এই নিয়ে বাড়ির বড়রা তাকে কম খোঁচায়নি, কিন্তু ইফাত তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। তার ধ্যান জ্ঞান সব এখন মেহেরের আটকে আছে। হঠাৎ করে উজানের সামনে রাস্তার দিকে দিকে তাকিয়ে মৌয়ের মুখটা খুশিতে গদগদ করে উঠল। দূর থেকে তাদের বাড়ির দিকে এগিয়ে আসতে সাব্বির, তার 2 হাত বোঝায় হরেক রকমের বাহারি জিনিসপত্র। তাদের দেখা মাত্রই মৌ মাথায় তেল মাখা অবস্থাতেই এক দৌড়ে তার দিকে ছুটে গেল। বউকে এমন হুট করে ছুটে যেতে দেখে উজান ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো। সামনে সাব্বিরকে দেখে তার কপাল ভাঁজ পড়লো। চোখের কোণে ফুটে উঠলো এক ঈর্ষাকাতর অগ্নিদৃষ্টি। কিন্তু মৌয়ের ওসব দেখা খেয়াল নেই। সে দৌড়ে গিয়ে সাব্বিরকে জড়িয়ে ধরলো। সাব্বির যখনই দেখলো ওদিক থেকে উজান তার রুদ্রমূর্তি নিয়ে তাকিয়ে আছে, অমনি ভয়ে তার শুকনো ঢোকগুলো উপরোক্ত হলো। তার মুখে চওড়া হাসি মুহূর্তে হাওয়া পুরনো বেলুনের মতো চুপসে গেল। সে কোনো মতে হাতে জিনিসপত্রগুলো উঠানের এক পাশে রেখে এক ধাক্কা মৌকে সরিয়ে দিল এবং দৌড়ে গিয়ে দাদি রোকেয়া বেগমের পেছনে লুকিয়ে পড়লো। সাব্বিরের এমন অদ্ভুত কাণ্ড দেখে উপস্থিত সবাই ভ্রু কুঁচকে তাকালো। মৌ ঠোঁট ফুরিয়ে অত্যন্ত অভিমানী সুরে বলল, ভাইয়া, তুমি আমাকে এভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারলে? সাব্বির দাদির পেছন থেকে মুখ বাড়িয়ে চেঁচিয়ে উঠল, তুই চুপ কর খটাস মেয়ে একটা। সেইবার আমাকে জড়িয়ে ধরেছিলি বলে তোর ওই রাক্ষস বর আমাকে মেরে আধমরা করেছিল, আর আজকে তোর আমায় মেরে ফেলবে। জানো না নি, তোমার এই ঢঙ্গি নাতনির জন্য ওর বর আমাকে কি কেলেঙ্কারিটাই না করে দিয়েছিল। আল্লাহ জানে সেই দিন কত কষ্টে নিজের জীবনটা বাঁচিয়ে বাড়ি ফিরেছিলাম। আজকেও এই ডাইনি মহিলা একই অপরাধে আমার ফাঁসাতে চাচ্ছে। সাব্বির একটু বেশি বেশি হয়ে যাচ্ছে হঠাৎ। হুঁ। হঠাৎ এক গম্ভীর ভারী কণ্ঠস্বর বজ্রপাতের মতো সাব্বিরের কানে গিয়ে বাজলো। উজান নিজের চেয়ারে হেলান দিয়ে তার দিকে যে কথাটি বলতেই সাব্বিরের মুখে একদম বন্ধ হয়ে গেল। সে কাচুমাচু করে এক জোরপূর্ণ হাসি ফুটিয়ে বলল, সরি সরি ভাইয়া, আমার বোন তো একটা মিষ্টি হীরের টুকরো। পৃথিবীর সবচেয়ে ভালো বোনও আমি আসলে মুখ ফসে সত্যি কথাটা বলতে ফেলেছি। আর ঠিক তখনই উঠোনের মেইন গেটের দিকে ভেতরে এসে প্রবেশ করলো গ্রামের প্রতিবেশী 2জন মধ্যবয়সী মহিলা। তাদের দেখা মাত্র মেয়ের হাসি মুখে মুখটা মুহূর্তে কুঁকড়ে গেল। সে নিজের শরীরটা আরো গুটিয়ে নিল। এই মানুষগুলো মোটেও ভালো নয়। মেয়ের যখনই ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে, তখনই এই 2জন তাকে কোনো না কোনো ছুতোয় খোঁচাতে চলে আসে। অতীত নিয়ে নোংরা কথা বলতে তাদের বুক কাঁপে না। মহিলাটা দুটো আকম্মিত পরিস্থিতি বাড়িয়ে কেউই তেমন একটা খুশি হতে পারলো না। তবুও তারা হেসে মেহেরের একদম মুখোমুখি হয়ে বসলো। তাদের মধ্যে একজন মহিলার মুখে এক কুৎসিত তাচ্ছিল্য হাসি ঝুলিয়ে মেহেরের দিকে তাকিয়ে বলে উঠলো, শুনলাম তোর নাকি বিয়া হয়ে গেছে। তারাকে বিয়া করলো রে তোর মতো একটা নষ্টার অভয়া মাইয়া রে। কথাগুলো যেন বিষাক্ত তীরের মতো মেহেরের সোজাসুজি বুকে গিয়ে বিঁধলো। মানুষগুলো যে কতটা নিচু আর মনে নিকৃষ্ট হতে পারে তা সে এই পরিস্থিতিতে না পারলেও কোনোদিন জানতে পারতো না। একটা মেয়ের জীবনে দুর্ঘটনা ও দুর্বলতা কিভাবে সমাজের সামনে এভাবে নোংরা করে তুললে ধারায় যায়। মেহেরের 2 চোখ বয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। মুখটা ফ্যাকাশে হয়ে গেল। পাশে বসে থাকা ইফাত অত্যন্ত তীক্ষ্ণ ও জ্বলন্ত দৃষ্টি মেহেরের সে যন্ত্রণাগত মুখখানার দিকে চেয়ে রইল। তার চল শক্ত হয়ে উঠলো। এরই মধ্যে দ্বিতীয় মহিলাটি আরো এক কঠিন বাড়িয়ে টিপ্পনি কাটলো, কিরে মাইয়া, চুপ কইরা আসো কেন? তুই যে একটা নষ্টা মেয়ে, এটা কি তোর সময় আমি জানে
নাকি শহরে গিয়া বড় বড় মিছা কথা কইয়া কোনো বোকা পোলারে ফাঁদে ফেলাইয়া বিয়া করতাছেন? কি গো ময়ের মা, তোমরা কি জামাইয়ের সব হাসা কথা কইছিলা? তার এমন নোংরা কথা শোনা মাত্র ময়ের মা নিজের রাগ সামলাতে না পেরে তেড়ে উঠলেন। চাচি আম্মা, মুখটা একটু সামলে কথা বলুন। মুরব্বী মানুষ হয়ে এত অশিক্ষিত আর ছেলে ছোট লোকের মতো কথা কেন বলেছেন আপনারা? পড়াশোনা করি নাই দেখা আমাগো মুখে কথা এহান তোমাগো তিতা লাগবে গো সেজে বউ। মাইয়া জামের হাতে তুলে দেওয়ার সময় তো আমাগো কথা মনে আসিল না? নাকি নিজেরা পড়ালেখা জানো বইলা গ্রামের কাউরে মানুষ মনে করো না? দেখুন চাচি আম্মা, আপনাদের এই বাজে কথা আমাদের আর সহ্য হচ্ছে না। আমার এই মেয়েটার সাথে অতীত যা কিছু খারাপ হয়েছে সেটা একটা দুর্ঘটনা ছিল, আর এতে তো আমার মেয়ের কোনো দোষ ছিল না। তবে ওকে কেন বারবার এভাবে টেনে টেনে অপমান করছেন? যা দোষ তাকে গিয়ে বলুন না। তখনই দ্বিতীয় মহিলাতে আরো জোরে চেঁচিয়ে উঠলো, তাগর কইয়া আমাগর কি লাভ? দোষ তো তোমাগর ওই অসতী মাইয়ারই আসিল। বারবার আমার মাইয়া করো কেন শুনি? এই মেহেরে তো আর তোমার নিজের পেটে জন্ম দেও নাই। আরে লইয়া তো দরদ দেখাও না সেজে বউ। নইলে দেখবা তোমার নিজের পেটে যে মাইয়া আছে তার সংসারটাও এই অলক্ষীর কারণে ভাঙা যাইব। শহরের বড় ঘরের পোলা দেখা ভাবো না যে ওরে চিরকাল মাথায় তুলে রাখবো? আমার তো মনে হয় এই নষ্টা মাইয়ার ওর স্বামী জামাই বাড়ি থাইকা লাথি মাইরা দেখা দিয়েছে, তাই মুখ কালো কইরা বাপের বাড়ি আইসা পড়া রয়েছে। এগুলো মানুষের সামনে নিজের চরিত্রের ওপর এমন পর্দ কাটা ছোটানোর জন্য সাহায্য করতে পারলো না মেহের। সে ধৈর্যের টুকু ভেঙে চুরমার হয়ে গেল। সে কাঁদতে কাঁদতে ছটফট করে উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলো, কিন্তু সে সামনে এক পা ফেলে আগে পাশ থেকে ইফাত এক শক্ত টানে তার হাতে আঁকড়ে ধরলো। মেহের কিছু বুঝে ওঠার আগে ইফাত তাকে এক হ্যাঁচকায় টানে সোজা নিয়ে কোলে বসিয়ে নিল। এমনিতেও মনের ভেতর চরম অপমান আর কষ্ট, তার উপর সবার সামনে ইফাতের এমন কাণ্ড দেখে মেহের প্রচন্ড রাগে মাথা কাটা যাওয়ার দশা হলো। কিন্তু ইফাত আজ কারো পরোয়া করার মুডে নাই। সে মেহেরের চোখের কোণে জমে থাকা জলটুকু নিজের বুকের আঙুল দিয়ে আলতো করে মুছে দিল। তারপর পরম যত্নে মেহেরের মাথায় বিলি কেটে এলোমেলো চুলগুলো গুছিয়ে দিতে লাগলো। তাদের এই কাণ্ড দেখে প্রথম মহিলাটি দাঁতে কেলিয়ে বিশ্রী সুরে বলল, বাহ বাহ, মাইয়া দেখি বিয়ার পরেও নাগর পয়লা পালা স্বভাব যায় না। ভাতারের ঘরে রাইখা কি গ্রামের মধ্যে নতুন নাগর পালাইতেছস নাকি মাইয়া? এই নোংরার ইঙ্গিতপূর্ণ কথাটি শোনা মাত্র ইফাতের মুখে আলতো হাসি উধাও হয়ে গেল। সে মেহেরকে অত্যন্ত যত্ন সহকারে নিজের পাশে বসিয়ে দিল। তারপর সবার সামনে ঝুঁকে পড়ে মেহেরের কপালে এক পরম ভালোবাসার গভীর পরশ এঁকে দিল। নিজের স্ত্রীর কপালে চুমু খেয়ে সে সোজা হয়ে উঠে দাঁড়ালো। তার ভেতরে চৌধুরী বংশের রক্ত আর ক্ষিপ্ত তখন গটক বক করে ফুটেছে। সে অত্যন্ত ধীরে ভারী পদক্ষেপে হেঁটে ও দুই প্রতিবেশীর মহিলার একদম সামনে গিয়ে দাঁড়ালো। মুখে এক ভদ্রতা হাসি ঝুলিয়ে মৃদু স্বরে আওড়ালো, আসসালামু আলাইকুম দাদি জানেরা, কেমন আছেন আপনারা? অবশ্য আপনাদের শরীর মন ভালো থাকার কথাও নয়। সকাল থেকে পুরো পাড়ায় হন্যে হন্যে ঘুরে ঘুরে মানুষের ঘরে বদনাম আর পরনিন্দা করতে করতেই নিশ্চয় বড্ড হাঁপিয়ে গেছেন। শাশুড়ি আম্মা যান এই দাদিরের জন্য তাড়াতাড়ি 2 গ্লাস ঠান্ডা শরবত এনে দিন তো, ওনাদের শুকনো গলাটা একটু ভিজে নিয়ে, তারপর না হয় ওনারা শান্ত হয়ে বাকি কথা বলবে। ইফাতের এই বাঁকা টেনে কথা শুনে উঠানের সবাই মনে মনে মিটমিট করে হাসতে লাগলো। উজানার তন্ময় ও ল্যাপটপে কাজ ফেলে অত্যন্ত আগ্রহী ইফাতের কথা শোনার জন্য কান খাড়া করলো। ইফাত এবার আর দাঁড়িয়ে না থেকে সোজা গিয়ে ওই দুই মহিলাই একদম মাঝখানে খালি জায়গায় বসলো। তারপর আবার এক টেনে মেহেরকে নিজের কোলে বসিয়ে নিল। মেহের লজ্জায় আর কথা বলতে না পেরে ইফাতের চওড়া বুকের মধ্যে মুখটা পুরোপুরি লুকিয়ে রাখলো। ইফাত এবার তার বজ্রকণ্ঠে বলল, শুনুন দাদি জানেরা, এতক্ষণ ধরে যাকে আপনারা অত্যন্ত নোংরা নোংরা বিষে বিষেনে ডাকলেন, সে হলো আমার নিজের বিবাহিত ওয়াইফ, আমার অর্ধাঙ্গিনী মিসেস ইফাত চৌধুরী, যাকে এই ইফাত চৌধুরী সবার সামনে 3 কবুল বলে নিজের ঘরে রানী করে নিয়ে এসেছে। এই মেয়েটার স্বামী নাগর ভাতারি বলুন বা না কেন, তার সবটুকুই কেবল আমি নিজেই। ও লাইফে অতীত যে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটেছিল সেটা আমি খুব ভালো করে জানি, আর তার জন্য দায়ী কোন কোন কুলাঙ্গার সেটাও আমার খুব ভালো করে জানা আছে। এখানে বাসা আমার বউটা যে কি পবিত্র ফুলের মতো নিষ্পাপ এটাও আমি বিশ্বাস করি। কিন্তু দাদি যান, আপনি মনে হয় একটা ভুলে গেছেন, আপনার নিজের যে আদরের 15 বছরের নাতনি আছে, সেই অল্প বয়সে পাড়া ছেলেদের সাথে একে একে 4টা আপত্তিকর অবস্থায় ধরা খেয়েছে।
এক এক সময় এক এক নতুন পুরুষের সঙ্গেও নোংরামি হাতে নাতে ধরা পড়েছে। এমনকি গতকাল রাতেও তো শুনলাম কোনো এক ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ধরা খেয়ে আপনার নাতিটি বেদম বেদম মারা গিয়েছে। নিজের ঘরে নাতনির পরপুরুষের সাথে রাত বিরেতে কেলেঙ্কারি করে মার খাচ্ছে, আর আপনি সেই মুখে নিজের এখানে এসে আমার ফুলের মতো পবিত্র বউকে যা জাজ করতে এসেছেন। ভেরি সুইট দাদি যান, ভেরি সুইট। ইফাতের এই নিখুঁত ও তীরের মতো ধারালো কথা শুনে প্রথম মহিলার মুখে মুহূর্তে চুন হয়ে গেল। সে থমথমকে পাশে বসা দ্বিতীয় মহিলার দিকে তাকালো। ইফাত এবার তার ধারালো দৃষ্টি তার দ্বিতীয় মহিলার দিকে ফিরিয়ে আনলো। সেই চাহনি দেখে দ্বিতীয় মহিলাটি ভয়ে নিজের শুকনো ঢোক গিলল, কিন্তু ইফাত তাকেও ছাড়ার পাত্র নয়। আর আপনি দাদি যান, আপনার ব্যাপারটাও কিন্তু পাড়ার মানুষ কম কথা বলে না। শুনলাম আপনার নিজের গুণধর ছেলের বউ নাকি রাত বেরোতে ঘরের ভেতরে অন্য পরপুরুষের ডেকে এনে রাখে, কারণ আপনার নিজের ছেলে নাকি ঠিক মতো আচ্ছা থাক ও গে ওসব ব্যক্তিগত নোংরা কথা। এমনকি আপনার ঘরে যে ছোট্ট নাতিটা হয়েছে, পাড়ার মানুষ কিন্তু বলা বলি করেছে তা আসল বাবা নাকি আপনার নিজের ছেলে নয়, বরং অন্য কেউ। আর সেই জন্যই কেউটা কেন, সেটা যদি আমি এখন সবার সামনে ফাঁস করি। ইফাত নিজের কথা শেষ করার আগেই ওই দুই মহিলা যেন ভূতের ভয় পাওয়ার মতো এক ঝটকায় দাঁড়িয়ে পড়লো। তারা এক এক মুহূর্তে সেখানে না দাঁড়িয়ে নিজেদের কাপড়ের আঁচল চেপে গট গট করে বাড়ির দরজার দিকে রওনা দিল। তাদের এভাবে পালিয়ে যেতে দেখে ইফাত পেছনে বেশ জোরে চেঁচিয়ে উঠলো, আরে ও দাদি জানেরা, বাকি সত্যি কথাগুলো তো শুনে যান। যাহ বাবা, আমি তো মাত্র মুখ খুলে শুরু করলাম। আমার এরই মধ্যে মাঝপথে এভাবে রাগ করে চলে গেলে কেমন দেখায় বলুন তো। মহিলা দুটো গেট দিয়ে বের হতে মৌ আর সাব্বির দুজনে মিলে খিলখিল করে অট্টহাসি ফেটে পড়লো। বাড়ির বড়রা ইফাতের এমন দাঁত ভাঙা জবাব দেখে মনে মনে চরম তৃপ্তি হলো। যে সমাজের মানুষের একটুখানি অতীত কলঙ্কার বা রটান শুনে নিজের বউকে অপয়া বা খারাপ বলে দূরে ঠেলে দেয়, সেখানে মেহেরের মতো একটা মেয়ে অতীতের বড় দুর্ঘটনা জানার পরেও ইফাত যেভাবে বুকে চেপিয়ে তার সম্মানের জন্য লড়াই করলো, তা দেখে ময়ের মা আর চাচি দেখে খুশির জল চলে এলো। এটা সত্যি পরম গর্বের বিষয়। রোকেয়া বেগম মুখের পানটা চিবোতে চিবোতে হেসে জিজ্ঞেস করলো, ছোট নাতি তুই গ্রামে এত ভেতরে খবর কি জানলি রে? ইফাত অত্যন্ত আদুরে গলায় মৌয়ের দিকে ইশারা করে বলল, আমার এই সুইট আর মিষ্টি ভাতিজার আগে থেকে সব খবর আমাকে দিয়েছে দাদি যান। আর ওই শয়তানি বুড়ি দুটো ভাবখানায় একদম দেখা যায় নিজেরই দুধে দিয়ে দেওয়া তুলসীর পাতা। আমার সামনে এসে আমার বইয়ের দিকে আঙুল তোলে। এরপর যদি কেউ আমার বইয়ের দিকে একটি আঙুলও তোলে, তবে তার হাত ভেঙে আমি গুঁড়ো করে দেব। আসুন না আরেকবার, এবার একদম চালাকাট দিয়ে পিঠে তক্তা বানিয়ে ছাড়বো। বাপজান, আমার এই মেয়েটাকে তুমি এইভাবে সারা জীবন আগলে রেখো। ওর জীবনে এখন তুমি সব। কখনো মেয়েটাকে কোনো কষ্ট দিও না বাবা। একদম টেনশন নেবেন না শাশুড়ি আম্মা, আপনার দুই মেয়েকে সামলানোর দায়িত্ব আমার। না মানে উজান মঞ্জিলের সবার, তবে আমি শুধু আমার নিজের বউটাকে দেখে রাখবো। এর চেয়েও বেশি আর কোনো ঝামেলা আমি নিতে পারবো না। উজানের বউ উজান দেখে রাখুক। ইফাতের এই বাঁকা রসিকতা শুনে উজানের মৃদু হাসলো। অতঃপর মেহেরের মুখে মেঘলা আকাশ কেটে খুশির হাসি ফুটলো। সবাই মিলে আবার এক পরম স্বস্তিতে আড্ডায় মগ্ন হলো। পরবর্তীতে গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। চলবে।